বাংলাদেশের রাজনীতিতে আবারও ফিরে এসেছে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে বিতর্ক। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিরোধী দল নয়, বরং ক্ষমতাসীন বিএনপিরই এক সংসদ সদস্য নীলোফার মনি চৌধুরী। একটি টেলিভিশন টক শোতে তিনি এমন কিছু প্রশ্ন তুলেছেন যা শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, তার নিজের দলের মধ্যেও আপাতভাবে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন আপাতভাবে কথাটা বললাম? কারণটা পরে আস্তে আস্তে ব্যাখ্যা করছি। কেন তিনি বললেন আন্দোলনের সময় স্নাইপার ছিল? কেন নীলোফার চৌধুরী মনি বললেন অনেক কিছুই এখনো অজানা? কেন বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল তার বক্তব্যের বিরোধিতা করল? আর সবচেয়ে বড় প্রশ্ন, নীলোফার চৌধুরী যে কথাটা বলেছেন সেটা কি একেবারে নতুন কথা, নাকি এর আগেও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সাখাওয়াত হোসেন সাহেব তিনিও একই ধরনের প্রশ্ন তুলেছিলেন? আর আমরা দেখব নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চে ওই 2024-এর সেপ্টেম্বর মাসে মোহাম্মদ ইউনূস যখন বলেছিলেন ইট ওয়াজ এ মেটিকুলাস ডিজাইন, সেই বক্তব্যের সঙ্গে কি এই বিতর্কের কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়? আজ আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেব না, বরং তথ্য, বক্তব্য এবং প্রশ্ন এই তিনটিকে পাশাপাশি রেখে বিষয়টি বোঝার চেষ্টা করব। প্রথমে বলি নীলোফার মনি আসলে কি বললেন। নীলোফার মনি মূলত তিনটি বিষয় সামনে এনেছেন। প্রথমত, তার দাবি আন্দোলনের সময় এমন কিছু গুলির ঘটনা ঘটেছিল যা নিয়ে এখনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। দ্বিতীয়ত, তিনি স্নাইপার ব্যবহারের প্রসঙ্গ তুলেছেন। তৃতীয়ত, তিনি বলেছেন পুরো ঘটনার পেছনে পরিকল্পনা ছিল কি না তা তদন্ত হওয়া উচিত। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, তিনি সরাসরি বলেননি জুলাই আন্দোলন ভুয়া ছিল, এটা তিনি বলেননি। তিনি এটাও বলেননি যে সব কিছু বিদেশি ষড়যন্ত্র ছিল, বরং তিনি প্রশ্ন তুলেছেন যে ঘটনাগুলোর এখনো পূর্ণ ব্যাখ্যা নেই সেগুলো নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কিন্তু দেখুন, রাজনীতিতে প্রশ্ন তোলাও কখনো কখনো বড় রাজনৈতিক বার্তা হয়ে ওঠে। কারণ জুলাই গণ অভ্যুত্থানকে বর্তমান বাংলাদেশের রাষ্ট্র রাজনীতিতে একটি ঐতিহাসিক গণ আন্দোলন হিসেবে দেখা হবে, নাকি একটি ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান হিসেবে দেখা হবে, এই ব্যাপারটা নিয়ে বিতর্ক আজকের নয়, পুরনো, গত প্রায় 2 বছর ধরে চলছে। ফলে এই আন্দোলনের ভেতরে অদৃশ্য পরিকল্পনা বা অন্য শক্তির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, আর সেটা উঠতেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কেন এত সমালোচনা নীলোফার চৌধুরীর? গতকাল আমি বাংলাদেশের বিভিন্ন পত্রিকাগুলো দেখছিলাম, তাদের অনলাইন সংস্করণ, এবং সেখানে আমার দেশ পত্রিকা তো একেবারে ভয়ঙ্করভাবে এই নীলোফার চৌধুরীর বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। এবং গতকাল আমি দেখছিলাম মাসুম হবেন, তিনি আবার জামায়াতের নেতা, তিনি বলেছেন বিএনপি তারা ওই গণ আন্দোলনে, জুলাই আন্দোলনের বিরুদ্ধে চলে গেছে। তো সমালোচনার প্রধান কারণটা হচ্ছে রাজনৈতিক। 24শে জুলাই আন্দোলন নিয়ে বিএনপির অবস্থান কিরকম জানেন? অনেকটা সেই ধর্মেও আছি, জিরাপেও আছি, মানে পরস্পর বিরোধী দুই শিবিরে দুদিকেই আছে। শেখ হাসিনা ফ্যাসিস্ট, অতএব হঠাও তাকে 24-এর আন্দোলনের সমর্থনে তাই নেমে পড়েছিল বিএনপিও। জামাত সহ মৌলবাদী শক্তি
ও জামাতের ছায়া ছাত্র জনতার সঙ্গে জোট বেঁধে বিএনপি ছিল। জামায়াতের সঙ্গে বিএনপির পুরনো জোট সম্পর্ক ছিল, তাই জোট বাঁধতে অসুবিধা হওয়ার কথা ছিল না, তা হয়ওনি। আর জামাতের শেকড় যে পাকিস্তানে, এই সত্যিটা বিএনপির অজানা নয়। তাতে বিএনপির এতকাল কোনো অসুবিধা হয়নি, হওয়ার কথাও নয়। কারণ বিএনপি আদর্শগতভাবে হলো একটা খিচুড়ি পার্টি। আমার কথায় কেউ বিরোধ জানিয়ে বলতেই পারেন যে বিএনপির আদর্শ বলে কিছু নেই, সুতরাং আমি কেন বললাম আদর্শগতভাবে খিচুড়ি পার্টি। যদি কেউ একথা বলেন, আমি তার বিরোধটাকে কিন্তু মানতে পারবো না। কারণ দেখুন, সব কিছুরই একটা নিজস্ব ধর্ম বা বিশেষত্ব থাকে, সেটাকেই বলা হয়, ওই বিশেষত্বটাই বলা হয় তার আদর্শ। যেমন খিচুড়িরও একটা বিশেষ ধর্ম আছে, কোনটা কতটা দিতে হবে, চাল ডাল মশলাপাতি আলু কিংবা চিংড়ি কোনটা কি দিতে হবে, সেটা হচ্ছে খিচুড়ির আদর্শ। বিএনপির খিচুড়িটা কিরকম দেখুন, এখানে পাকপন্থী আছে, পাক বিরোধী আছে, মুক্তিযুদ্ধপন্থী আছে, মুক্তিযুদ্ধ বিরোধী আছে, ভারতপন্থী আছে, ভারত বিরোধী আছে, মৌলবাদী আছে, আবার উদারবাদীও আছে, আরো বিশেষ করে বলা যায় জামাতপন্থী আছে, আবার জামাত বিরোধীও আছে। তো 24-এর আন্দোলন ছিল শেখ হাসিনা হটাও আন্দোলন। বিএনপি সানন্দে অংশ নিয়েছিল, 5 আগস্টে শেখ হাসিনা চলে যেতে বাধ্য হলেন। বিএনপি একেবারে যাকে বলে কায়মনোবাক্যে সেই আন্দোলনের সঙ্গে ছিল। শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হলো, 32 নম্বর ধানমন্ডি ভাঙা হলো, একের পর এক মুক্তিযুদ্ধের স্মারক চিহ্ন ভেঙে দেওয়া হতে থাকলো। বিএনপি কখনো কোনো প্রতিবাদ করেছে? করেনি। বিএনপি তার সঙ্গেও ছিল। আবার বিএনপি এখন তাহলে বিএনপি কেন হঠাৎ চলে গেল, এই প্রশ্ন তুলতে শুরু করলো 24-এর গণ আন্দোলন নিয়ে। বিএনপি তো একেবারে যাকে বলে পূর্ণভাবে ছিল এই 24-এর গণ আন্দোলনের সঙ্গে। তাহলে আজকে কেন এত সমালোচনার প্রধান কারণ রাজনৈতিক। 24-এর জুলাই আন্দোলন নিয়ে বিএনপির অবস্থান একদম ওই যেটা আগে বললাম একটু আগে, যেটা থাম্বনেলে দিয়েছি, ধর্মেও আছি, জিরাফেও আছি। শেখ হাসিনা ফ্যাসিস্ট, অতএব হটাও তাকে। 24-এর আন্দোলনের সমর্থনে নেমে পড়েছিল তাই বিএনপিও। জামাত সহ মৌলবাদী শক্তি ও জামাতের ছায়া ছাত্র জনতার সঙ্গে জোট বাঁধতে তাদের অসুবিধা হওয়ার কথা ছিল না, তা হয়নি। কারণ জামাতের শিকড় যে পাকিস্তানে, এই সত্য বিএনপি বলেছে। ওই যে খিচুড়ি পার্টির কথা বললাম, তো সেই খিচুড়ির আদর্শ নিয়ে বিএনপি চলেছিল। সেই চলার মধ্যে তাদের মধ্যে 24-এর আন্দোলন ছিল, এবং তাতে যেটা মুজিবরের মূর্তি ভাঙা হতে, 32 নম্বর ধানমন্ডি ভাঙা হতে বিএনপির মধ্যে কিঞ্চিত গুঞ্জন উঠেছিল বটে, তবে বড় ঢেউ কিছু ওঠেনি, ওটার কথাও নয়। কারণ বহু বছর পর ক্ষমতার স্বাদ পাওয়া, সেই আনন্দে বিভোর সবাই। পাকিস্তানে সঙ্গে প্রেম হচ্ছে, মুক্তিযুদ্ধ বিরোধী বয়ান চওড়া হচ্ছে। আমাদের মোহাম্মদ ইউনূস সাহেব অন্তর্বর্তী সরকারের প্রধান বলছেন যে তিনি কম্পিউটারে তিনি বলছেন উনি পেছনে চলে যাচ্ছেন, সব কিছু তিনি বলে দিচ্ছেন, সব মুছে ফেলা হচ্ছে, সব কিছু মুছে দেয়া হচ্ছে। তখনও তো বিএনপির কোনো হেলদোল ছিল না। দলের পাকপন্থী জামাতপন্থী অংশ দাবিয়ে রেখেছিল বিএনপির ভেতরের বিরুদ্ধপন্থীদের, কারণ সরকারের থাকাটা ছিল ম্যারেজ অফ কনভিনিয়েন্স। বিএনপি যখন ক্ষমতার সুবিধা পেয়ে দেশ জুড়ে চাঁদাবাজিতে ব্যস্ত, তখন জামাত কিন্তু যথার্থ আদর্শবাদী দলের মতো তাদের দলের শেকড় বিস্তারে সচেষ্ট থেকেছে। দখল করেছে সরকারের সমস্ত বৌদ্ধিক ও রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রগুলো। জামাত হয়ে উঠেছে ক্ষমতার আসল মালিক। বিএনপি চলে গেছে বহু পিছনে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ছিল এর বড় প্রমাণ। এরপর
আন্তর্জাতিক চাপে নির্বাচন দিতে বাধ্য হলেন মোহাম্মদ ইউনূস। আমেরিকা সমেত বিশ্বের সর্বত্র যখন এই ধারণা বদ্ধমূল যে জামাত আসছে সরকারে, তখন স্রোতের বিপরীতে জিতে গেল বিএনপি, তাও আবার 2/3 আসন পেয়ে। বাংলাদেশ তো বটেই, বিশ্বের অন্যান্য দেশের এমনকি খোদ আমেরিকার বিশ্বাস বিএনপির এই জয় ভারতের ইঞ্জিনিয়ারিং এর ফল। এই প্রসঙ্গে বিশদে যাব না। তো বিএনপি ক্ষমতায় এসে গেল, তারেক রহমান প্রধানমন্ত্রী। এবার খিচুড়ি পার্টি বিএনপি অসুবিধায় পড়ল। এমন নয় যে ভারতের সঙ্গে দূরত্ব তৈরি করা, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা করা, জামাতি আদর্শের উল্টো পথে হাঁটতে তাদের অসুবিধে বা আপত্তি আছে, তা নয়। বিএনপির যেটা অসুবিধে হলো যে গণতন্ত্রে ভোট তো দেয় মানুষ, আর দেশের মানুষকে নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বিএনপিকে। কারণ মানুষের একটা বড় অংশ তারা মুক্তিযুদ্ধকে ঘৃণা করতে পারছে না, পাকিস্তানকে বড় ভাই বলে বুকে জড়িয়ে ধরার রাজনীতিকে মানতে পারছে না। বাঙালি জাতীয়তাবাদ যা 71-এর সৃজন করেছিল, সেই চেতনাকে বিসর্জন দিয়ে আবার সেই পাকিস্তানি আদর্শ উর্দুকে বুকে জড়াতে পারছে না। এক কথায় জামাতি আদর্শকে আপন করতে পারছে না বাংলাদেশের বড় সংখ্যার মানুষ। বাংলাদেশের রাজনীতিতে এখন দুটো বিপরীতমুখী স্রোত একেবারে স্পষ্ট, একটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর একটা মুক্তিযুদ্ধের পক্ষে। একটা স্রোতের চেতনায় জামাত এবং সেই জামাতের সহযোগী শক্তিরা, আর একটার দিকে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দিকে। বিএনপি কোথাও নেই, আর এটাই দুশ্চিন্তার কারণ বিএনপির। না ঘরকা না ঘাটকা। বিএনপি তাই এখন 24-এর আন্দোলন সম্পর্কে প্রশ্ন তুলে নিজেদের জামাত বিরোধী, 24-এর অভ্যুত্থান বিরোধী যে চেতনা মানুষের, সেই চেতনাকে তাদেরকে ধরতে চাইছে, আঁকড়ে ধরতে চাইছে। এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে। এবং নীলুফার মনির জুলাই আন্দোলনের সমালোচনা করে মন্তব্য এই উদ্দেশ্যেই করা। এটা কোনো ব্যক্তি বিশেষের নিজস্ব মতামত নয়, একটা ভেবে চিনতে দলের তরফ থেকে ছড়িয়ে দেয়া কূট চাল। উদ্দেশ্য এক, জনমত আওয়ামী লীগের দিক থেকে টেনে বিএনপির দিকে নিয়ে আসা। 2, সংবিধান সংশোধনের ভোটকে প্রশ্নবিদ্ধ করা, কারণ আজ হোক কাল হোক এটা নিয়ে সমস্যা তৈরি করবে জামাত। এখন সবে ক্ষমতায় বসেছে বিএনপি, তাই তার বিরোধিতা পুরো কদমে, জোর কদমে করতে পারছে না জামাত, এনসিপি এবং মৌলবাদী শক্তিগুলো। কিন্তু দুদিন পরে যখন এই নতুন সরকারের হনিমুন পিরিয়ডটা শেষ হয়ে যাবে, তখন এই কাজটা, এই চেতনায় এই গোলমাল কিন্তু আসবে। এবং সেই জন্যে তৈরি হলো নিজেদের জুলাই আন্দোলন নিয়ে প্রশ্ন তোলা শুরু করে দিয়ে দিল বিএনপি। আর এই কাজটা করা হলো নীলুফার মনিকে দিয়ে। নীলুফার মনি আন্দোলনের চরিত্র নিয়ে সন্দেহ তৈরি করলেন। আবার বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলকে দিয়ে বিএনপি করলো কি, বিএনপির নেতৃত্ব প্রকাশ্যে নীলুফারের সমালোচনা করলো। এটা হচ্ছে সেই ঘোমটা দিয়ে খ্যামটা নাচ করার মতো অবস্থা। অনেক বিশ্লেষক বলেন নীলুফার মনির বক্তব্যকে এমনভাবে ব্যাখ্যা করা যেতে পারে যা আওয়ামী লীগের দীর্ঘদিনের অভিযোগ, অর্থাৎ আন্দোলনের পেছনে ষড়যন্ত্র ছিল, এর সঙ্গে আংশিকভাবে মিলিয়ে দেখা হতে পারে যে এটা হচ্ছে ষড়যন্ত্র। কারণ প্রশ্নটা তো উঠে গেল, কে গুলি করেছিল পেছন থেকে? পুলিশ তো ছিল সামনে। অন্যদিকে নীলুফার মনির পক্ষ নিয়ে আবার একদল বলছেন তিনি তো আন্দোলনকে অস্বীকার করেননি, শুধু আন্দোলনের কিছু অমীমাংসিত দিক নিয়ে প্রশ্ন তুলেছেন। এই দুই ব্যাখ্যার সংঘর্ষ থেকে কি হলো, বিতর্ক আরো বেড়ে গেল। এই প্রসঙ্গে উঠে আসছে সাখাওয়াত হোসেনের কথা। তিনি অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা থাকাকালে হাসপাতালে গিয়ে আহত নিরাপত্তা কর্মীদের দেখতে গিয়ে
সাংবাদিকদের সামনে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন আহত ব্যক্তিদের শরীরে ওই আনসার বাহিনী তাদের শরীরে যে গুলি পাওয়া গেছে সে গুলি তো পুলিশ ব্যবহারই করে না, তাহলে সে গুলি এলো কাদের আগ্নেয়াস্ত্র থেকে? আর ওখানে যে মন্ত্রণালয় থেকে তার ভেতর থেকে আনসার বাহিনীর উদ্দেশ্যে গুলি করলো কারা, কোথা থেকে? তিনি কি বলতে চেয়েছেন সেটা বোঝাতে বেশি ব্যাখ্যা করার দরকার পড়ে না, আপনারা বুঝতে পারছেন। নীলুফারও ওই একই ইঙ্গিত দিয়ে প্রশ্ন তুলেছেন, আন্দোলনকারীদের সামনে ছিল পুলিশের গুলি বুকে লাগার কথা, পিঠে লাগে কি করে? তাহলে কি পুলিশ নয়? আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছিল পেছন থেকে কেউ, পেছনে মানে মিছিলের ভেতর থেকে কেউ, কিংবা আশেপাশের বাড়ি থেকে কেউ? তদন্ত চাই। একদম সাখাওয়াত হোসেনের সেই কথার প্রতিধ্বনি যেন। এই কথা বলার অপরাধে প্রাক্তন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের স্বরাষ্ট্র উপদেষ্টার পদটি চলে যায় একটি অকিঞ্চিতকর একটি ডিপার্টমেন্টের দায়িত্বে তাকে দেয়া হয় মুখ রক্ষার জন্য। তিনি বলেছিলেন জুলাই বা আন্দোলনের প্রতিটি ঘটনাকে খুঁটিয়ে তদন্ত করা দরকার। অনেকদিন থেকে একটা কথা শোনা যাচ্ছিল, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা তার নেতাকর্মীদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। ভারতে অনেক নেতাকর্মী অবস্থান করছেন। সেই 24-এর 5 আগস্টের সরকার পতনের পরে ভারতে অনেকেই পালিয়ে গেছেন। শেখ হাসিনা 5 তারিখে দুপুরের পরে ভারতে যখন উড়াল দেন, তারপরে শীর্ষ নেতাদের থেকে শুরু করে নিচের সারির অনেক নেতাকর্মী তারা পর্যায়ক্রমে ভারতে চলে যান। অনেক দিন পরে, প্রায় 3 মাসেরও বেশি সময় পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গিয়েছেন। এই ব্যাপারগুলো আমরা ওবায়দুল কাদেরের মুখেই শুনেছি বিভিন্নভাবে। গতকালকে হঠাৎ করে একটা পোস্ট দেখলাম, একটা নিউজ দেখলাম, মানে নিউজ না, একটা পোস্ট। এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন এরকম যে ওবায়দুল কাদেরকে ওই 5 আগস্টে বাঁচিয়েছিলেন কিংবা রক্ষা করেছিলেন সার্জিস আলম, এরকম পোস্টও দিয়েছেন। যাই হোক, সেই বিতর্কে যেতে চাই না, হতেও পারে নাও হতে পারে। যে কথা বলছিলাম যে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরার যে নির্দেশ শেখ হাসিনার ছিল, তারপরে বিভিন্নভাবে গণমাধ্যমে উঠে আসছিল যে অনেকেই দেশে ফিরছেন এবং আত্মসমর্পণ করছেন, আদালতের মাধ্যমে কারাগারে যাচ্ছেন, কারণ তারা জানেন যে কারাগারে গেলে মাস তিনিকের মধ্যে হয়তো জামিন হয়ে যাবে, জামিনের পরে তারা মাঠে সরব হবে। এবার যেটা দেখা গেল, গতকালকে গাজীপুরে ছাত্রলীগের একটা বড় মিছিল হয়েছে, শোডাউন হয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনাও করেছিলাম, সামান্য একটু আলোচনা করেছিলাম। কিন্তু সেখানে যে বড় ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে ভারতে পালিয়ে থাকা ছাত্রলীগের একজন নেতা, গাজীপুরের একজন নেতা, তিনি ফিরেছেন দেশে। ফেরার পরপরই তিনি গাজীপুরে এরকম একটা বড় শোডাউন করেছেন এবং যেখানে তিনি বলেছেন যে গাজীপুরে এখন থেকে শেখ হাসিনার আইন চলবে। কোন দিকে, কোন পথে এগোচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ? এভাবে কি মানে এই গাজীপুরের নেতাই শুধু, নাকি সারা বাংলাদেশে অনেকেই ফিরেছেন যারা এখন মাঠ গরম করার কাজে নেমে পড়েছেন অথবা পড়বেন? চলুন গাজীপুরের এই খবরটা নিয়ে একটু আলোচনা করে পারিপার্শ্বিক অবস্থা বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গাজীপুরে দেশে ফিরেই ভারত থেকে দেশে ফিরেই একটা বড় শোডাউনের নেতৃত্ব এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। অনেক কথা শোনা যাচ্ছে গণমাধ্যমে তাকে কেন্দ্র করে। কে তিনি? গণমাধ্যম যেটা বলছে, এই শিরোনামটা, ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ভারত থেকে ফিরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঘোষণা, গাজীপুরে হাসিনার আইন চলবে। গাজীপুরকে তিনি মানে শেখ হাসিনার আইনে চালাবেন এরকম বক্তব্য দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি প্রায় 2 বছর ভারতে আত্মগোপনে থাকার পর দেশে ফিরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লের নেতৃত্বাধীন শতাধিক নেতাকর্মী। নাসির মোড়ল তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
তিনি ভারতে পালিয়েছিলেন। জুমার নামাজের পর গাজীপুর মহানগরের উত্তরের শেষ সীমানা ও সদর উপজেলা দক্ষিণের শেষ সীমানায় এই মিছিলটা হয়েছে। গাজীপুর মহানগরের সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেছেন, 2 থানার একেবারে সীমান্ত ঘেঁষে তারা এই বিক্ষোভ মিছিল করেছে। মহাসড়কে অল্প সময় ছিল, তাদের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে, এমনটা ওসি জানিয়েছেন। নাসির মোড়লের নেতৃত্বে 2 মিনিট 32 সেকেন্ডের ওই মিছিলটি ফেসবুকে লাইভ করা হয়। ফেসবুকে তারা লাইভও করেছেন। শ্রীপুরের পিয়ার আলী কলেজ শাখার সভাপতি মাহবুবুর রহমান ঝলক সরকার তার ফেসবুক আইডি থেকে সেটা লাইভ করেন। এতে দেখা গেছে নাসিরের নেতৃত্বে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে, মহাসড়কে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন তিনি, নাসির মোড়ল। 2024 সালের 5 আগস্টের পর আত্মগোপনে থেকে এই ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনা ও সমালোচনায় থাকেন এই নিষিদ্ধ ছাত্রলীগের নেতা। কিছুদিন আগে কলকাতায় তাকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে দেখা গিয়েছিল। মহাসড়কে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের প্রতিবাদ জানিয়ে পাল্টা মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল হওয়ার পরপরই ছাত্র দলের নেতাকর্মীরা গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার সামনে জড়ো হন। সেখানে তারা বিক্ষোভ করেন। পরে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেনের নেতৃত্বে হোতাপাড়া এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তারা শোডাউন করেন, মিছিল করেন। এদিকে নিষিদ্ধ সংগঠন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী রামপুরা টিভি সেন্টারের 3 নম্বর গেট এলাকায় বিক্ষোভ মিছিল করে কারাবন্দীদের মুক্তি এবং তুরাগে নেতাকর্মীদের হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। ঢাকাতেও একাধিক মিছিল হয়েছে গতকালকে, কিন্তু গাজীপুরে এই নাসির মোড়লের ব্যাপারটা সবথেকে বেশি আলোচিত হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের তথ্য মতে তারা বলছে যে নাসির মোড়ল এই মানে আয়োজন, এই নেতৃত্ব দেয়ার পাশাপাশি তিনি ঘোষণা করেছেন যে গাজীপুরে এখন থেকে শেখ হাসিনার আইন চলবে। আইন কি কখনো কোনো ব্যক্তির আইন হতে পারে? শেখ হাসিনার আইন বলে তো কোনো আইন নেই, আইন তো বাংলাদেশের আইন। শেখ হাসিনাকে আলাদাভাবে আইন করবেন যে আইনে গাজীপুর শাসিত হবে? হয়তো রাজনীতিতে অনেক কথাই তো অনেকে বলেন, এটা তো খুবই সামান্য একটা কথা, অনেক মানে রোমহর্ষক কথাবার্তাও রাজনীতিতে আমরা শুনি, মাঠ গরমের যে সুর। আদতে রাজনীতির ময়দানে, মিছিলে, স্লোগানে, সমাবেশে যে বক্তব্যগুলো দেয়া হয় সেগুলো প্রায় সবগুলোই অতিরঞ্জিত। কিন্তু তার চাইতেও বড় কথা হচ্ছে, তাহলে প্রশ্ন জাগে শেখ হাসিনার যে নির্দেশ, আমরা জেনেছিলাম যে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন তার নেতাকর্মীদের দেশে ফিরতে, দেশে ফিরে আত্মসমর্পণ করতে, কারাগারে যেতে এবং তারপরে জামিন নিয়ে বাইরে এসে দলের কার্যক্রমে সক্রিয় হতে, সেই ধারা কি তাহলে ব্যাপকভাবে শুরু হয়েছে? সেটা একটা বড় প্রশ্ন। আর যারা দেশে ফিরছেন তাহলে সরকার টের পাচ্ছে না কেন? এটাও একটা বড় প্রশ্ন। নাসির মোড়ল কি অবৈধ পথে গিয়েছিলেন, আবার অবৈধ পথেই কি দেশে ফিরেছেন, তা যা মানে যেটা সরকার জানতে পারেনি? আমাদের কাছে যে তথ্য আছে তাতে সরকারের তো একটা বড় লিস্ট, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটা বড় লিস্ট সমস্ত বিমানবন্দর কিংবা স্থলবন্দরে দেয়া আছে। বৈধ পথে যাতায়াতের ক্ষেত্রে যাকেই পাওয়া যাবে তাকেই আটকে দেয়া হবে পাসপোর্ট দেখার পর। এরকমটা অনেক হয়েছে। শীর্ষ নেতা থেকে শুরু করে নিম্ন স্তরের নেতা কর্মীদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে এটা হয়েছে, কিন্তু নাসির মোড়লের ক্ষেত্রে সেটা হলো না কেন? তাহলে নিশ্চয়ই নাসির মোড়ল গিয়েছিলেনও মানে ব্যাকডোর দিয়ে, এসেছেনও বোধহয় ব্যাকডোর দিয়ে। কিন্তু তিনি এই কাণ্ড করার আগে আত্মসমর্পণ করে জেলে গিয়ে তারপরে জামিন নিলে ভালো হতো, নাকি এভাবেই চলবে? এখন যেটা হবে, যেটা পরিণতি হবে আমার ধারণা সেটা হচ্ছে যে নাসির মোড়ল যে কোনোভাবে যদি গ্রেপ্তার হন তাহলে সরকার আর তাকে জামিন দিবে না। অবশ্য প্রশ্ন জাগতেই পারে যে জামিন কি সরকারের হাতে? প্রফেসর ইউনূসের আমলে এই প্রশ্ন তো আমরা সমাধান হতে দেখেছি, জামিন আসলে কার হাতে। প্রশ্ন সেখানে যে প্রফেসর ইউনূস যেভাবে আদালতকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন, বর্তমান সরকারও কি সেইভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে জামিন আটকে যাবে? আমরা প্রত্যাশা করব যে সেই ধরনের কোনো কিছু করবে না, কারণ বর্তমান যারা ক্ষমতায় আছে তাদের একটা বড় অভিযোগ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে তারা আদালতকে মানে প্রভাবিত করেছে এবং প্রভাবিত করে বিএনপির নেতাকর্মীদের জামিনে বাধা দিয়েছে এবং বহুদিন কারাগারে রেখেছিল। একই কাজ, মানে এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে একই কাজ নিশ্চয়ই তারা করবে না। তা যদি করে তাহলে তো একই রকম হয়ে গেল, মানে তারা অপরাধী ছিল তাহলে বিএনপিও অপরাধী হয়ে যাবে। ব্যাপারটা সেরকমই, যদিও বাংলাদেশের রাজনীতিতে ওই মানে স্বচ্ছতার
কালচার এখন পর্যন্ত আমরা দেখিনি, যে আমাকে আক্রান্ত করেছে বলে আমি যে আক্রান্ত অন্যজনকে করব না, সেই থিওরিতে রাজনীতি খুব একটা চলে না। যদিও একটা আশার বাণী শুনেছিলাম বর্তমান প্রধানমন্ত্রীর কাছ থেকে, যে তিনি বিদেশি সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি চাইলে তো প্রতিশোধ নিতে পারি, কিন্তু প্রতিশোধ নিয়ে দেশের কি লাভ হবে। যদি এই থিওরিতে বিএনপি চলে, তাহলে বিএনপি একটা নতুন উদাহরণ হয়তো তৈরি করতে পারবে। জানি না কি হতে চলেছে। নাসির মোড়ল আলোচনায় চলে এসেছেন। অনেকেই ফেসবুকে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা তাকে হিরো হিসেবে সামনে আনার চেষ্টা করছে, এবং এই হিরো হিসেবে সামনে আনার চেষ্টাটাই তার জন্য কাল হয়ে দাঁড়াবে কিনা, সেটাই বড় প্রশ্ন। দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।